দেখেন আমরা যদি রাইট বাটন ক্লিক করে নিউতে যাই, আমাদের সফটওয়্যারটা ইনস্টল থাকলে আমরা এরকম দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। কি দেখতে পাবো? মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটার উপরে ক্লিক করলে আমরা জাস্ট এরকম একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে গেছে। সে ডিফল্ট একটা নাম দিছে, তাই না? আর বাকি ডট দিয়ে এটুকু হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে তার ফাইলের ধরন অনুসারে বা ফাইলের কাজ অনুসারে তাদের নামের লাস্টে যে একটা কি থাকে, লাস্টে একটা ফিক্সড কিওয়ার্ড থাকে, এটাকে কি বলা হচ্ছে? এক্সটেনশন বলা হচ্ছে। হ্যাঁ, এই নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এক্সটেনশনটা চেঞ্জ করতে পারবেন না, এটা ফিক্সড। আমরা এখানে নাম দিলাম, সাপোজ কি নাম দিচ্ছি, ডে 3, এরকম আমি একটা নাম দিয়ে দিলাম। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। যেমন এইখানে গেলেন, এইখানে সাপোজ একজনের নাম আছে কি হাবিব, এইভাবে সে হাবিব নামটা লিখবে। হাবিব নামের ভিতরে সে কি করবে, এইভাবে যাওয়ার পরে ডে 3 এরকম একটা দিবে। দেওয়ার পরে তার প্রতিটা কাজ, প্রতিটা বিষয় এই ডে অনুযায়ী ভাগ করে করে রাখবে। তাইলে সে এইখানে ধরেন আপনারা এখানে কয়টা ক্লাস পাবেন বলেন তো? 75টা। 75 দিনে তো 75 দিনে আমাদের শুধু শেখানোই হবে না, মাঝে মধ্যে পরীক্ষা নেওয়া হবে, বা কখনো কখনো দেখা যাচ্ছে লাস্টের দিকে একটু আনন্দ ফুর্তিও হয়। তো ধরেন আলটিমেটলি আপনার শেখানোর মতো ক্লাস পাইলেন 75-এর মধ্যে 72টা পাবেন। 3 দিন সাপোজ পরীক্ষা টরীক্ষা বা আনুষঙ্গিক হলো, তাইলে আপনি এখানে দেখে বলতে পারবেন যে আমি এই 75 দিনে এই জিনিসগুলো শিখছি। বুঝতে পারছেন না? সাপোজ আপনি কোনো দিন শিখছেন কি লোগো ডিজাইন করা, তো আপনার একজন বায়ার আসলো যে তুমি যে লোগো ডিজাইন পারো, তুমি তোমার 5-6টা লোগো ডিজাইন আমাকে দাও। তো তখন আপনারা এরকম ফোল্ডার করে করে কাজ করা থাকলে একটা ফোল্ডার থেকে কি লোগো বের করে কিন্তু তাকে দিতে পারেন। এগুলো আপনার কি হয়ে যাবে, অ্যাসেট হয়ে যাবে বা পোর্টফোলিও হয়ে যায়। বুঝতে পারছেন কি সবাই? তো এইভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। আপনারা ডে বাই ডে ফাইলগুলো একটু অর্গানাইজ করে কাজ করবেন। এতে আপনারা ট্রেনিং শেষে নিজেরাই নিজেদের ফলাফল দেখতে পাবেন যে আমি আসলে কি শিখতে পারছি, আমার কি আছে, আমার আরও কি শেখা উচিত। ক্লিয়ার? এটা হচ্ছে ডেটা অর্গানাইজ করে রাখা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আমি এটার মাঝে গেলাম। এখানে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইলগুলো নামকরণের ক্ষেত্রে আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন, ফাইলের নামটা প্রাসঙ্গিক একটা নাম দেবেন। কি দিবেন? একটা প্রাসঙ্গিক। যেমন আপনি কি করছেন, আপনি ট্রাফিক জ্যাম নিয়ে একটা রিপোর্ট তৈরি করছেন। কি করছেন? ট্রাফিক জ্যাম নিয়ে একটা রিপোর্ট তৈরি করছেন। সাপোজ ওই ফাইলটারই নাম দিয়েছেন আপনি কি, ওই ফাইলটারই আপনি নাম দিয়েছেন হচ্ছে কম্পিউটার লার্নিং, এরকম একটা নাম দিবেন। তাহলে কি আপনি মিল পাবেন বলেন তো? প্রাসঙ্গিক নামগুলা দেওয়া কিন্তু সবচেয়ে ভালো। আর নামের মধ্যে আপনারা সাধারণত স্পেস না রাখারই চেষ্টা করবেন, এটা একটা গুড প্র্যাকটিস। হাইফেন দিয়ে ফিল আপ করতে হবে। এই ফাইলটাকে আমরা ওপেন করতে চাইলে কয়ভাবে ওপেন করতে পারবো? কয়ভাবে ওপেন করতে পারবো বলেন তো? এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা চালু করতে চাইলে কতভাবে চালু করতে পারবো? 2 ভাবে। আর কেউ? আর কেউ বলেন, আর কেউ কোনোটা আছেন কি? আমরা 3 ভাবে এই ফাইলটা চালু করতে পারবো, বুঝছেন? যেমন আমি যদি এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন করি, তাহলেও দেখেন এই ফাইলটা কি হয়ে গেল, চালু হয়ে গেছে। এরপরে এটার উপরে ডাবল ক্লিক করে এটা চালু হয়ে গেছে। এরপরে এটাকে সিলেক্ট করে যদি আমরা ইন্টার প্রেস করি, তাইলেও কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। তাহলে 3 ভাবে আমরা চালু করতে পারি, রাইট? আরও হয়তো 2-1টা উপায় থাকতে পারে কিনা? কম্পিউটারের কাজের টেকনিকের কি অভাব আছে? অভাব নাই কিন্তু, ঠিক না? যে এটা নিয়ে যত সময় দেয় সে তত ভালো একটা উপায় বের করতে পারে, বুঝছেন? তবে সাধারণত আমি 3টা উপায় দেখছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ক্লোজ করতে পারবো কয়টা ভাবে?
ক্লোজও আমরা প্রায় 3টা উপায়েই করতে পারবো, বুঝছেন বিষয়টা? আপনারা এই যে ক্রস বাটনে ক্লিক করলে কি হয়ে যাবে, এই ক্লোজ হয়ে গেল। এরপরে আবার ওপেন করেন, ওপেন করার পরে এই যে আপনার ফাইলটা যে ওপেন হয়েছে, বুঝছেন, এই যে এখানে আছে, এই জায়গায় গিয়ে আবার রাইট বাটন ক্লিক করে এই যে ক্লোজ করলে এই যে এখানে ক্লোজ হয়ে গেছে। আবার ওপেন করেন, ওপেন করে আপনারা ইএসসি বাটনে যদি প্রেস করেন, কি বাটনে, ইএসসি বাটনে প্রেস করলে অনেক সময় কি হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়। অল্টার ইএসসি, বুঝতে পারলেন কি? অল্টার ইএসসি বাটনে প্রেস করলেও ক্লোজ হয়ে যায়। তো মাল্টিপল উপায়গুলো জেনে রাখা ভালো, কারণ আমাদের অনেক সময় মাউস কাজ করে না বা কোনো একটা কিবোর্ডের একটা বাটন কাজ করে না। অনেকগুলো উপায় জানা থাকলে আমাদের একটাই কাজ না করলে আর একটা দিয়ে আমরা কী করতে পারবো, কাজটা সম্পাদন করতে পারবো, মানে শেষ করতে। তো যাই হোক, চালু করা বন্ধ করা কি সবাই বুঝতে পারলাম কি না আমরা, বলেন তো? বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন এই জায়গায় আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা যে আমরা চালু করছি, এই জায়গাটার মেইন জায়গাটার নাম কি বলেন তো? টোটাল ওভারঅল মিলে মেইন জায়গাটার নাম হচ্ছে মাইক্রোসফট ইন্টারফেস, তাই না? মানে কাজ করার জায়গা, যে জায়গাটায় আমরা কি করি, কাজ করি, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারফেস। আবার ইন্টারফেসের পরেও এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে ভাগ করা হয়েছে। যেমন আপনারা এই পুরো অংশটা, এটাকে কি বলা হয় বলেন তো? হ্যাঁ, পুরো অংশটাকে কি বলা হয়? ইন্ডেক্স। কেউ ইন্ডেক্স বলছেন, কেউ টুলবার বলছেন, ধন্যবাদ, যে যেটাই বলেন ধন্যবাদ। তবে এটাকে বলা হয় রিবন বলা হয়। এটাকে কি বলা হয়? রিবন বলা হয়। মনে থাকবে সবার, এই টোটাল জিনিসটাকে কি বলা হচ্ছে? রিবন বলা হচ্ছে। সবাই কি বুঝতে পারলেন? রিবনের মধ্যে আবার এই অংশটাকে কি বলা হয় বলেন তো, যেটাকে আমি এখন সিলেক্ট করলাম, এটাকে ট্যাব বলা হয়। কি বলা হয়? এটাকে ট্যাব বলা হয়। মনে থাকবে আপনাদের, একটা হচ্ছে রিবন আর একটা হচ্ছে কি ট্যাব। ক্লিয়ার বিষয়টা? এরপরে আমি আরেকটা জায়গাকে সিলেক্ট করলাম, এটাকে কি বলা হয় বলেন তো? এইটা, এরপরে আপনার হচ্ছে এইটা, এরপরে হচ্ছে এইটা, এরপরে এইটা, এগুলাকে কি বলা হয়? এগুলাকে গ্রুপ বলা হয়। কি বলা হয়? এগুলাকে গ্রুপ বলা হয়। মনে থাকবে আপনাদের সবার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, মনে রাখলেই ভালো। গ্রুপের পরে এরপরে আপনারা একটু ভালো করে জেনে নেন এগুলা। এরপরে এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে কি বলা হয়? হ্যাঁ, মেনু না, কুইক অ্যাক্সেস টুলবার। কি বলা হয়? কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ কুইক অ্যাক্সেস মানে হলো আপনাকে বারবার যে কাজটা করতে হচ্ছে ওটাকে চাইলে আপনি হাতের কাছে এনে রেখে দিতে পারেন, যাতে আপনাকে ওই জায়গায় বারবার যাইতে না হয়। বুঝতে পারলেন কি আপনারা? খুব শীত পড়তেছে, আমাদের খুব শীত পড়লে চা খাওয়ার চাহিদাটা বেড়ে যায় না? তো চা খাওয়ার জন্য আমরা দোকানে চলে যাচ্ছি, এখানে চলে যাচ্ছি, স্যার একটু চা খেয়ে আসি। তা আমরা বললাম ওইভাবে চা খাওয়া যাবে না, কারণ আমি বাসা থেকে গ্লাস নিয়ে আসি, আপনারা পানি গরম করেন, এইখানেই থাকবে, কি করব, মন চাইবো খাবো। এটা হচ্ছে কি কুইক অ্যাক্সেস টুলবার। মানে এর হচ্ছে এই জিনিসগুলো সচরাচর লাগে, ওকে হাতের কাছে এই জন্য রেখে দেয়। বুঝতে পারলেন এটা? এরপরে এটাকে কি বলা হয় বলেন? এইটুকুকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? অর্থাৎ নামটা আছে, নাম আছে, day3.docs আছে না নামটা? এটাকে বলা হচ্ছে টাইটেল বার, মানে আপনার ফাইলের নাম ও টাইটেল।
ক্লিয়ার না বিষয়টা? টাইটেল বার বলা হয় এটাকে, বুঝছেন? এরপরে আরো আসেন, আরো দেখাই। আরো দেখানো হচ্ছে আপনার এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? স্ট্যাটাস বার বলা হয় এটা। স্ট্যাটাস বার আপনারা বেসিকটা শিখেন নাই ভালো করে আপনারা? এই যে আমি আপনাদের দেখাই, এমএস ওয়ার্ড ফাইলের আমরা এটা কি দিতে পারি, ফাইল পরিচিতি দেই, বুঝছেন? তাইলে আর কি এই যে এরকম জিনিসগুলো একটু আপনাদেরকে পড়তে হবে, বুঝছেন? এই যে ইনি বোঝানোর চেষ্টা করছে, বুঝছেন? এই যে কুইক অ্যাক্সেস বার, এই যে এটা, বুঝছেন? তারপরে যে রিবন, এই টোটালটা মিলে কি রিবন। এই যে এটা হচ্ছে টাইটেল, বুঝতে পারতেছেন না আপনারা? টাইটেল বার। তারপরে উনি হয়তো মেনু বারটা ই করে নাই, বুঝছেন? এই ডকুমেন্টের ইনফরমেশন বা স্ট্যাটাস বার যেটাই বলেন আপনারা। তো এরকম অনেকেই অনেকভাবে বলবে, বুঝাবে। এই যে এটা যেমন বলছে কুইক অ্যাক্সেস বার, টাইটেল বার, ট্যাব বার, এই যেটাকে হচ্ছে ট্যাব বলা হচ্ছে, 3 ট্যাব, বুঝতে পারছেন কি? এরপরে হচ্ছে রিবন ডিসপ্লে অপশন, এটা মানে টোটালটা মিলে রিবন বলা হচ্ছে। গ্রুপ হচ্ছে এইটা গ্রুপ, মানে ওই অপশনগুলা, বুঝছেন? টেক্সট নিয়ে অপশন আছে, এই অপশনগুলাকে কয়েকটা মিলে গ্রুপ বলা হয়, বুঝছেন? এরপরে রুলার আছে, যে এটা রুলার আছে। এরপরে যেটা হচ্ছে স্ট্যাটাস বার বলা হচ্ছে, এই সাইডে জুমের বার বলা হচ্ছে, বুঝছেন? এইগুলো একটু দু একটা সার্চ দিলে পড়লে বুঝে যাবেন, বা আমি এই যে বলে দিলাম, ভিডিও হয়ে থাকলো দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন, বুঝছেন? বেসিক, কিন্তু কোথায় কিভাবে ঠেকে পড়বেন বলা মুশকিল। হ্যাঁ, একটা পরীক্ষা দিতে গেলেন, ধরে ফেললো। ভালো একটা চাকরির পরীক্ষায় গেলেন, সরকারি চাকরি হোক, কম্পিউটার অপারেটর, মাইক্রোসফট ওয়ার্ড বের করে আপনি বলেন এটা কোনটা কিবার এক্সপ্লেন করেন, আপনি আর বলতে পারলেন না, তখন এটা সিম্পল কাজে আটকে গেলেন। যেটা জানবেন খুঁটিনাটি জানতে হবে, মানে আমি যেটাকে বলে আটি ভেঙে শ্বাস বের করা জানতে হবে, বুঝতে পারছেন? আটি ভেঙে শ্বাস বের করে জানতে হবে যে আমি যেটা জানছি এর উপরে আর কি নাই, ওইখানে আর কিছু বাদ নাই, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ আমাদের। তো এটা হচ্ছে এই সাইডে, এগুলো হচ্ছে জুম করার জন্য। তো মোটামুটি আপনারা সব কিছু এখানে পরিচিতি হইতে পারলেন আমার মনে হয়, হইতে পারছেন না? আমি আবার বলে দিচ্ছি এখানে আসলে কোনটা কি, এটা না তো, আমি আমাদের ব্ল্যাঙ্কটায় যাই, এখানে কোনটা কি আমি আবার বলে দিচ্ছি। এইটাকে বলা হয় হচ্ছে টাইটেল বার, মানে নাম। এটা হলো কুইক অ্যাক্সেস বার। আর এই টোটালটা মিলে কি এটাকে বলা হয় কি রিবন বলা হয়, টোটালটা মিলে, ক্লিয়ার? আর এই টোটালটার ভিতরে দেখেন আবার ছোট ছোট ভাগ আছে, বুঝছেন? কারণ এই একটা ভাগ, ক্লিপবোর্ড ভাগ, এটা একটা গ্রুপ। এরপরে ফন্ট, এরা একটা গ্রুপ। প্যারাগ্রাফ, এরা একটা গ্রুপ। এগুলা এক একটা কি গ্রুপ, বুঝছেন? আর এই যে হোম ইনসার্ট, এগুলাকে এক একটাকে কি বলা হয়? হোম ইনসার্ট। এগুলাকে এক একটাকে ট্যাব বলা হয়, আবার কেউ মেনু বলতে পারেন, সমস্যা নাই। ট্যাব মেনু অনেকটাই সিমিলার, বুঝছেন? তবে মেনুটা সবচেয়ে বেশি ওয়েবের ক্ষেত্রে হচ্ছে প্রাসঙ্গিক, ওয়েবের ক্ষেত্রে সুইটেবল হয় হচ্ছে মেনু। তো আপনারা এই সফটওয়্যারগুলোর ক্ষেত্রে ট্যাব বললে ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাব। এই জায়গাটায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি বললাম কি স্ট্যাটাস বার বলতে পারেন, বা ডকুমেন্টের ইনফরমেশন, মানে আপনার এই ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে, কয়টা পেজ আছে, এভরিথিং এই জায়গায় এক নজরে দেখা যায়, বুঝতে পারলেন বিষয়টা? এরপরে আপনারা এই সাইডে আছে জুম বার বলে আর কি, জুম ইন, জুম আউট, এই জিনিসগুলো থাকে।
তো এই হচ্ছে আমাদের ওভারঅল মাইক্রোসফট ওয়ার্ডের এই ইন্টারফেসের একটা পরিচিতি। বুঝতে পারছেন সবাই? মাইক্রোসফট ওয়ার্ডের একটা পরিচিতি, এই হচ্ছে আমাদের নাম। আমি চেষ্টা করি আপনাদের একটা ইমেজ প্রোভাইড করার জন্য, যেটা দিলে আপনাদের জন্য ভালো হবে। আমি গুগল থেকে দিচ্ছি। আমি গুগল থেকে ডাউনলোড করলাম। আমি কিন্তু যে বিষয়গুলো আপনাদেরকে যেভাবে দেখাবো, আমাকে কিন্তু ওইভাবে একটু এক্সপ্লেন করবেন, আমি খুশি হব। ক্লিয়ার বিষয়টা? আমি ক্লাস দিব কষ্ট করে, আমাকে আপনারা কষ্ট করে কি করবেন বলেন তো? বিষয়গুলো রিটার্ন দিবেন। বুঝতে পারলেন? ওকে, আমরা পরিস্থিতিটা এখানে বুঝতে পারছি সবাই। এখন চলেন আমরা এই জায়গায় যাই। যাওয়ার পরে আমাদের কিছু বিষয় এখানে লেখা আছে। আমরা রিবন ট্যাব পরিচিতি, কুইক অ্যাক্সেস টুলবার, এটা বুঝতে পারছেন। কুইক অ্যাক্সেস টুলবারটা দেখেন কিভাবে কাজ করে, আমি একটু আপনাদের এক্সপ্লেন করি, বুঝছেন? আপনারা এই জায়গায় যদি ক্লিক করেন, এই যে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে না, দেখেন ওই জিনিসগুলো এই জায়গায় আছে। এটা হচ্ছে সেভ, এটা রিডো, আনডো, আর এই জায়গায় আপনার হচ্ছে আর একটা ইয়ে আছে, টেবিলের আছে, বুঝছেন? এখন আপনি চাচ্ছেন এই টেবিল আমার এখানে দরকার নেই, বা আমার এইখানে আর একটা কি দরকার আছে, এইখানে আমার হচ্ছে কুইক প্রিন্ট নামে আমার আর একটা অপশন দরকার। আপনি যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন কুইক প্রিন্টের একটা ই চলে আসে, দেখছেন না? মানে আমরা তো অনেক ডকুমেন্ট ক্রিয়েটিভ করি প্রিন্ট করার উদ্দেশ্যে, প্রিন্ট করার উদ্দেশ্যে না। তো দেখেন এই যে প্রিন্টের ইস্যু এই চলে আসে, ক্লিক করেন তাহলে দেখেন হয় আপনাকে যে প্রিন্ট করার যে এটা সেটা এনে দিবে। আচ্ছা, প্রিন্টের এটা এনে, তো এটাকে আমরা বাদ দিলাম। এখান থেকে দেখেন আবার যখন ক্লিক করবেন চলে যাবে, কিন্তু চলে গেছে, বুঝছেন? আবার সাপোজ আপনারা নিউতে ক্লিক করেন, তাহলে এই যে নিউ এর অপশন চলে আসছে। নিউ মানে কি, আমি এখানে ক্লিক করলে আবার আর একটা আমার নতুন ফাইল ওপেন হয়ে যাবে, মানে নতুন একটা ডকুমেন্ট হবে। তো এটা হাতের কাছে নিয়ে এসে রাখা মানে আমার যেটা ভিতরে গিয়ে খুঁজতে হচ্ছে, 5টা ধাপ খুঁজে পাইতে হচ্ছে, এখানে এক ক্লিকেই চলে আসবে। এই হলো কুইক অ্যাক্সেস টুলবার। ক্লিয়ার না সবাই বিষয়টা? তো আমি এটা কি করলাম, আপনারা এই কুইক অ্যাক্সেস টুলবারের আরেকটা বিষয় আছে, এগুলো কিন্তু আপনারা হাইড করে দিতে পারেন। কারণ আমার দরকারই নাই হাইড কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করেন, দেখেন কিন্তু চলে গেছে। কি হয়েছে? কিন্তু চলে গেছে। বুঝতে পারলেন কি সবাই বিষয়টা? এখান থেকে কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা হাইড করে দেয়া, আবার শো কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে আবার চলে যাবে। শো কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করলে আবার এটা চলেও আসবে। বুঝতে পারলেন বিষয়টা? তো এইভাবে আবার এটাকে আপনারা চাইলে যে নিচেও নিয়ে এসে রাখতে পারবেন, এইভাবে নিচেও আপনারা নিয়ে এসে রেখে দিতে পারবেন। এইভাবে আমরা কি করতে পারবো, এইভাবে আমরা একে বিভিন্নভাবে জিনিসগুলোকে এই করতে পারবো। বুঝতে পারলেন? আচ্ছা, কুইক অ্যাক্সেস টুলবারে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এরপরে আমাদের যেটা আছে ব্যাক স্টেজ শো, এটা বলতে কেউ কিছু বুঝেন আপনারা? ব্যাক স্টেজ শো এটা বলতে যেটা বোঝানো হয়, এই যে আপনারা অনেক সময় যেটা করবেন, এই যে ফাইলে ক্লিক করলে এই যে প্রিভিউ যেটা দেখতে পান, এটাকেই বলা হয় কি ব্যাক স্টেজ শো। এই জায়গাটার নামই ওরা ব্যাক স্টেজ শো বলতেছে, বুঝছেন? অর্থাৎ আপনার ফাইল থেকে একটু ব্যাকে গেলে যেটা আপনারা পান। নতুন ডকুমেন্ট তৈরি, এটা তো আমরা জানি, নতুন ডকুমেন্ট তৈরি আমরা জাস্ট এইখানে ব্যাক স্টেজ শোতে গেলে এই যে নিউতে ক্লিক করলাম, ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এই যে আমাদের নতুন একটা চলে আসে, নতুন একটা ফাইল চলে আসছে না? দেখেন নতুন একটা এর নাম হচ্ছে ডকুমেন্ট 1, মানে ডিফল্ট একটা নাম দিয়ে দিচ্ছি আমরা। এখন কন্ট্রোল S বা কন্ট্রোল
শিফট এস দিলে আমরা একে রিনেম করতে হবে। আমি এটা কেটে দিচ্ছি, দরকার নেই। এখন আমরা এই জায়গাটা কিভাবে সেভ করতে হয়, এটাকে আমরা কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস দিলে কি হয়ে যাবে? সেভ। আর কন্ট্রোল শিফট এস দিলে আমাদের কি হবে বলেন তো? বা আমরা যদি এই সেভ অ্যাজ দেই, এটা দিলে আমাদের কি হবে? এটাকে আবার নতুন করে চাইলে আমরা আরেকটা কপি আকারে সেভ করব। কন্ট্রোল এস দিলে সেভ হবে, মানে ওই একটা ফাইলের উপরেই সেভ হয়ে যাবে। আর সেভ অ্যাজ করলে আমাদের যেটা হবে, এটাকে আবার নতুন করে নাম নতুন করে দিয়ে আমরা চাইলে আরেকটা কপি সেভ করব। তো ওটা আমরা না করি। আমি এটাকে কন্ট্রোল এস দিলাম, এস দিয়ে সেভ করলাম। সেভ করে এটাকে আমি কেটে দিলাম। কেটে দিলে এখন যদি আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে যাই, আবার ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের ডকুমেন্টটা চলে আসে। সবাইকে আমরা এতটুকু ক্লিয়ার বুঝতে পারলাম কিনা বলেন? ওপেন করা, ডকুমেন্ট সেভ করা, সেভ অ্যাজ আসলে জিনিসটা কি, আমরা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আমি ওকে সবুজ চিহ্ন দিয়ে রেখে দেবো। তার মানে এতটুকু কি আমরা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি একটা কাজে চলে যাচ্ছি। কাজটা হচ্ছে, যেহেতু ডকুমেন্ট একটা, আমাদের বিভিন্ন টেক্সটগুলো নিয়ে কাজ করতে হবে। কাজের তাগিদে টেক্সটগুলোকে বিভিন্নভাবে হাইলাইট করে তুলে ধরতে হবে। কোনোটা বড় করতে হবে, কোনোটা ছোট করতে হবে, কোনোটা লাল, নীল, সবুজ এরকম করতে হবে না? কোথাও আবার ইমেজ সেট করতে হবে। এরকম আমাদের বেশ কিছু জায়গায় বেশ কিছুভাবে বায়ারকে বোঝানোর জন্য, হাইলাইট করে তুলে ধরার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশন ইমপ্লিমেন্ট করতে হবে। তো চলেন এইগুলাকে আমরা কীভাবে কাজ করতে হয় আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমি এই জায়গায় একটু টাইপ করার সময় নাই, আমি এখানে একটা ফাংশন ইউজ করলাম। আমি এখানে একটা কি ইউজ করলাম? ফাংশন ইউজ করলাম। সবাই কি ফাংশনটা দেখলেন? বলেন তো কি ফাংশন ইউজ করলাম? র্যান্ড ফাংশন। র্যান্ড ফাংশন হচ্ছে, তাহলে আপনাকে বেশ কিছু টেক্সটে অটোমেটিক্যালি দিয়ে দিবে। আরও থাকতে পারে, মনে হয় লরেন নামে একটা ফাংশন আছে না? লরেমের কি যেন, লরেম, এই যে লরেমেরও একটা ফাংশন আছে। মানে এটার উদ্দেশ্য যে আমরা যেহেতু কাজ করব, টাইপিং করতে গেলে আমাদের 10-15 মিনিট নাই হয়ে যাবে। এখন টাইপিংটা আপনাকে দিয়ে করাবো, আপনাদের দিয়ে আমি টাইপিংটা করতে চাচ্ছি। তো দেখেন এই যে আমাদের টেক্সটগুলো পেয়ে গেছি, এই টেক্সটের উপরে আমরা এই অপশনগুলোকে কি করব বলেন তো? প্রয়োগ করব। কার কি আউটপুট দেখা যায় এটা আমরা প্রয়োগ করব। ক্লিয়ার বিষয়টা? আপনার নাম কি? ফারহানা ইসলাম। বুঝতে পারতেছেন আপনি? পারবেন তো? মনোযোগ দিবেন কিন্তু। তো এই জায়গাটায় আমরা এখন যে কাজটা করব, যে আমরা কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ অপশনগুলো আছে সবগুলো এখানে ইউজ করব, বুঝছেন? তো চলেন আমরা চলে যাই। আমি কিছু অপশন এখানে নোট করে রাখছি আপনাদের জন্য। সিলেক্ট, কপি, কাট, পেস্ট, এগুলো তো আপনারা সবাই পারেন। বর্তমান যুগে জন্ম নেওয়ার সময় এগুলো চলে আসে, ধারণাগুলো চলে আসে, ঠিক না? কারণ আমাদের এখন এমন একটা ট্রেডিশনাল লাইফ যাচ্ছে, বাচ্চারাও ফোন ইউজ করে, তাদেরও হাতে কিছু অপশন মাথায় চলে যাচ্ছে না? তো এটা ওই ধরনেরই একটা অপশন। আপনারা এখানে বেসিক্যালি কোনো কাজ করতে গেলে আগে কি করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কোনো কিছুই কাজ করতে পারবেন না। সিলেক্ট হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশন। আপনি কি ভিডিও করতেছেন কিছু? ওভাবে ফোন ধরে রাখছেন কেন? ফোন রেখে দেন। এই জায়গাটায় আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি করে রাখা? সিলেক্ট করা। যদি কিছু করতে চাই সিলেক্ট করতে হবে, যদি কিছু করতে চাই সিলেক্ট। এই সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়, ঠিক না? কন্ট্রোল এক্স দিলে একদম কাট হয়ে যায়।
কন্ট্রোল এক্স দিলে কি হয়ে যায়, কাট হয়ে যায়। আর কাট আর কপির মধ্যে পার্থক্য, কপি হলো একটা থাকবে ওই রকম আর একটা হবে, একটা বা একাধিক ওই রকম হবে। আর কাট হলো কি ওইটা একদম চলে আসবে, ওইটা আবার অন্য জায়গায় সেম টু সেম যা বসে থাকবে, আগেরটা থাকবে না, এরকমই তো নাকি? ঠিক আছে না কথাটা? ওকে, আমরা এখন এই জায়গাটায় দেখেন যে বলা হচ্ছে কি, এই জায়গায় আমি আপনাদের একটা কাজ করে দেই। আমি এখানে একটা কালার করলাম, কি করলাম এখানে, এখানে একটা টেক্সটের কালার করলাম। কিসের কালার হলো এটা, টেক্সটের কালার। বুঝতে না পারলে আমাকে বলবেন, হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে বলবেন অবশ্যই। আমি 3টা কালার করব। তো বাই দ্য ওয়ে, কালার করলে যদি ভুল কালার করে থাকি আমরা চাইলে এটাকে আনডু করতে পারি। কি করতে পারি, আনডু করতে পারি। কন্ট্রোল জেড দিলে কি হয়ে যাবে, আনডু হয়ে যাবে। আর কন্ট্রোল ওয়াই দিলে আমাদের কি হয়ে যাবে, রিডো হয়ে যাবে। আনডু আর রিডোর মধ্যে পার্থক্য হচ্ছে, আনডু হচ্ছে এক ধাপ করে পিছনে ফিরে যাবে, রিডো হচ্ছে এক ধাপ করে সামনে আগায় যাবে। এটা হচ্ছে আনডু আর রিডোর মধ্যে পার্থক্য। সব মোটামুটি আমাদের কম্পিউটারে যত ধরনের কাজ আমরা করি প্রায় সব জায়গায় আনডু আর রিডোটা কি আছে, একইভাবে করতে হয়। কোথাও আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, কোথাও হয়তো এটা কন্ট্রোল এক্সে আছে, বুঝছেন? তবে কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াইতেই কি বেশি। এটা এইচটিএমএল ফাইলগুলোতে আছে, ফটোশপ ফাইলগুলোতে আছে, ইলাস্ট্রেটর ফাইলগুলোতে আছে, এক্সেল ফাইলগুলোতে আছে, তারপরে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলগুলোতে আছে। এভরি ফাইল, যত ফাইলগুলোয় আমরা কাজ করার সুযোগ পাই সব জায়গাতে এই জিনিসগুলো আছে, আনডু আর হচ্ছে রিডু, বুঝছেন? আনডু করলে হচ্ছে পিছনে এক ধাপ করে পিছনে চলে যাবে, রিডু হচ্ছে এক ধাপ করে আবার আগায়ে চলে যাবে। ওকে, তো এখানে আমরা আনডু রিডু করলাম, কাট কপি পেস্ট জিনিসটা আমরা ইউজ করলাম। এরপরে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা জিনিস আছে। ফাইন্ড আসলে কি, ফাইন্ড হচ্ছে ধরেন যে আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন, আপনি এমন একটা জায়গায় চাকরি করেন, ধরেন যে আপনার ওই ডকুমেন্টের জায়গায় রাজশাহী লিখতে হয়েছে 200 বার। কয়শো বার লেখা লাগছে রাজশাহী? 200 বার। এখন আপনাকে ওই ডকুমেন্টটাই আবার রংপুরের জন্য সেম টু সেম থাকবে, শুধু রাজশাহী যে জায়গায় ওই জায়গায় কী লিখতে হবে, রংপুর। তাহলে কি এখন আপনি ওই 200 জায়গায় খুঁজে খুঁজে রিপ্লেস করতে পারবেন? কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একটা সুযোগ আছে, আপনার চাইলে 1 সেকেন্ডের মধ্যেই আপনি এই কাজটা করে ফেলতে পারেন। কীভাবে? যেমন আমার এইখানে আছে কি, বিভিন্ন জায়গায় টু লেখা আছে না, এই যত জায়গায় টু লেখা আছে এই জায়গায় সাপোজ আমি ইজ লিখবো, কি লিখবো, ইজ লিখবো। তো ফার্স্ট অফ অল আমাকে, আমরা যদি কন্ট্রোল এফ দেই তাহলে এটা আমরা খুঁজে পাবো। যেমন দেখেন আমি কন্ট্রোল এফ দিছি, টু সিলেক্ট করা আছে, কয় জায়গায় আছে, 16 জায়গায় আছে, রাইট? কয় জায়গায় আছে, 16টা জায়গায় টু আছে। অর্থাৎ আমরা যদি এইটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আবার যদি পেস্ট করি, তাহলে এখন যদি আমরা এই টুটাকে খুঁজি তাহলে কয় জায়গায় পাচ্ছি, 32 জায়গায়। তাহলে আমরা এই 32 জায়গার একটা টেক্সটকে কীভাবে 1 সেকেন্ডের মধ্যে আমাদের সঠিক টেক্সটটাকে বসায় দিতে পারি আমরা খুঁজে পাইলাম। এটা দিয়ে খুঁজে বের করতে হয়। আর কন্ট্রোল এইচ নামে একটা শর্টকাট আছে, কি আছে, কন্ট্রোল এইচ অথবা এই যেটা দেখতে পাচ্ছেন এইটা, এইখানে ক্লিক করেন, এই যে আপনার উইন্ডোটা চলে আসছে, বুঝছেন? এই উইন্ডোর দেখেন এই যে টু আছে, কিসের সাথে হবে, সাপোজ ইজ বলছেন বা আমি বললাম ল্যাব বি, আপনার ল্যাব বি না, এই যে ল্যাব বি, ল্যাব বিতে আমি এখন যদি একটা রিপ্লেস করি তাহলে এই যে এক জায়গায় হলো। এরপরে দেখেন আপনি যদি একটা একটা করে দেন তাহলে একটা একটা করে হবে, হচ্ছে না? আর রিপ্লেস অল দিলে কি হয়ে গেল, এক ক্লিকে হয়ে গেছে ভাই। এটা বুঝতে পারলাম, দেখেন এক ক্লিকে আমাদের সব কিছু কি রিপ্লেস হয়ে গেল না?
এক ক্লিকেই কিন্তু দেখেন আমাদের সব কিছু এখন রিপ্লেস হয়ে গেছে। আবার যদি চাই যে আমরা যত জায়গায় কন্ট্রোল এইচ হলো শর্টকাট, যত জায়গায় ল্যাব বি দিছি ওই জায়গায় আবার কি হয়ে যাবে, কি ছিল 2, আবার রিপ্লেস অল দিলে দেখেন সব জায়গায় আমাদের কি হয়ে গেছে, আর কিন্তু কোথাও কি নাই, ল্যাব বি। এটা হচ্ছে আমাদের খুব শর্টকাটে একটা ফাইল প্রস্তুত করার জন্য রিপ্লেস হয়ে যায়। এরপরে আমাদের এইখানে দেখেন আসছে ফাইন্ড রিপ্লেস হয়ে গেল গো টু, এইটার কাজ কি? গো টু এটার কাজ কি বলতে পারবেন কেউ? গো টু হলো যে লাইনে দ্রুত যাওয়া বা পেজে দ্রুত যাওয়া। যেমন আপনার এখানে, আমাদের এখানে পেজ আছে কয়টা? আমাদের এখানে আলটিমেটলি পেজ আছে 2টা। তো ধরেন আপনার পেজ আছে 500টা, আপনি এখন 500টার মধ্যে 450 নম্বর পেজে আপনার যাওয়া দরকার। মানে পেজ দেখে দেখে কাউন্ট করে যাওয়া কি সম্ভব বলেন তো? যদি এমন সিস্টেম হতো যে আমি একটা পেজ ইনপুট দিব, ওই পেজ নাম্বারে নিয়ে যাও, ভালো হতো না তাহলে? এই কাজটাই করে থাকে এই বোর্ড। আবার আপনার পার্টিকুলার লাইনে যদি লাইনটা ডিফাইন করতে পারেন আপনি, আর লাইন কয়জনের মুখস্থ থাকে? 400 নম্বর পেজে কি লাইন আছে মনে থাকবে আপনার? পেজ নাম্বারটা এখানে সবচেয়ে বেশি আমরা ইউজ করতে পারি। আমরা যদি যাই, যেমন আমি প্রথম পেজে আসি, এখানে 8টা পেজ আছে, কয়টা পেজ আছে? আমার 6 নম্বর পেজে যাওয়া দরকার। এটা শর্টকাট হলো কন্ট্রোল জি, বুঝছেন? এটা শর্টকাট কি? কন্ট্রোল জি। আমি তো আপনাদের নোট করে দিতে পারতেছি না, আমি তো কথা বলতেছি, আপনারা ভিডিওটা দেখবেন, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ওই দেখার সময় একটু নোট করে নেবেন। কেমন বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওটা তো অবশ্যই পাবেন, ওটা নিয়ে টেনশন। আচ্ছা দেখেন, এখন আমি এই জায়গায় যদি বলি 6, কি বললাম আমি? 6 গোটুতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কত নাম্বার পেজে চলে আসছে, এই যে 6 নাম্বার পেজে কিন্তু চলে আসছে। এখন আমার আবার 1 নাম্বার পেজে যাওয়ার দরকার, আমি স্ক্রল করে করে যাব না, এখানে আপনি দ্রুত কি করেন, অন লিখে দেন, এই যে চলে গেল, বুঝছেন? তাই এই জিনিসগুলো যদি আপনার খুব দ্রুত যদি লাগে, আপনি চাইলে এগুলাও কি করতে পারবেন, এগুলাও শর্টকাটে রেখে দিলে তাইলেও আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, বুঝছেন? এখান থেকে আপনার যেটা লাগে সেটাই আপনি ইউজ করতে পারবেন। ফাইন্ড টু উইন্ডো, আচ্ছা গো টু বিষয়টা বুঝতে পারলেন কি সবাই? এরপরে অটো কারেক্ট একটা জিনিস আছে। অটো কারেক্টটা আসলে কি রকম হয়, যেমন আপনার দেখা যাচ্ছে লিখছেন, নিচে অনেক সময় লাল চিহ্ন চলে আসবে। কি আসবে নিচে? অনেক সময় লাল চিহ্ন চলে আসবে। যেমন আমি লিখবো কি ম্যাঙ্গো, আমি কি লিখবো? ম্যাঙ্গো। এই যে ম্যাঙ্গো লিখতে গেছি, দেখেন আমি এটা অবশ্যই এটা এখন ওরা নিজেরাই অটোমেটিক কারেকশন করে দেয়, এমটাকে বড় হাতের করে দিছি। তারপরে আমি MENGO, ম্যাঙ্গো বানান কি হলো না। তো এই যে এরকম লেখার পরে আমরা চাইলে এই স্পেলিংগুলোকে, বুঝছেন, এখন কেন যেন ধরতেছে না, এই স্পেলিংগুলোকে আমরা কি করতে পারবো, এই স্পেলিংগুলোকে আমরা কারেকশন করে দিতে পারবো। এটাকেই বলা হচ্ছে কি অটো কারেকশন করে দেওয়া, বুঝছেন? যখন মিনিংফুল ওয়ার্ডের একটা ফাইল হবে তখন এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। মিনিংফুল ওয়ার্ডের জন্য যখন আমাদের একটা ফাইল হবে, তখন আপনার ভুল লিখলে সে নিজে থেকে কি করে দেবে, বা মার্ক করে দেবে। আমরা রাইট বাটন ক্লিক করলে ওর অ্যানোনিমাস ওয়ার্ডটা চলে আসবে, আমরা তখন অটোমেটিক কি করে দিতে পারবো, কারেকশন করে দেব। সবাই কি ক্লিয়ার? এরপরে আছে হচ্ছে আমাদের অটোসেভ বলতে যে
এই যে আমাদের এই যে অটো সেভ আছে এইটা, অর্থাৎ এটা যদি আপনি অন করে রাখেন, ও বলছে তোমার ড্রাইভগুলোকে লগ ইন করো, আমি গেলাম না, ড্রাইভে লগ ইন করা থাকলে অটো সেভ করা থাকলেও একটু সময় পরপরও নিজে থেকে কি করে দেবে, এই ফাইলটা অটোমেটিক সেভ, মানে আমি আপনাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি, ওটাও নিজে থেকে করুন। ক্লিয়ার না? মজা আছে কিন্তু জিনিসটাই, বুঝছেন? তো এটা হচ্ছে অটো সেভের বিষয়। এরপরে আবার চলেন, তাইলে এইগুলা কি আপনাদের হইলো কিনা বলেন? বুঝতে পারলেন কি সবাই? পারবেন? বলবেন কিন্তু আমাকে, বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা আমি শুরু করব। আমি যেমন আমাদের এই যে আমাদের লেখাটা আসছে, এই লেখাটা যেরকম দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে একটা ফন্ট। কি বলা হচ্ছে এটাকে? একটা ফন্ট বা ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি জিনিসটা হলো ফন্টের বিভিন্ন ধরন। কোনোটা একটু মানে বড় একটু লেখা, ফন্টের সাইজগুলো বড়, কোনোটা দেখা যাচ্ছে যে একটু চিকনা, কোনোটায় দেখা যাচ্ছে যে আপনার একই রকম বাট ওর স্টাইলটা আলাদা। তো এই বিভিন্ন রকম ধরন, বুঝছেন? এই বিভিন্ন রকম ধরনটাকে বলা হচ্ছে ফন্টের ফ্যামিলি। এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এটাকে সিলেক্ট করতে হবে। এই জায়গাটায় আমাদের বিভিন্ন ফন্টের কালেকশন আছে, এই জায়গায় দিলাম, দেখেন এটা একটু কি হয়ে গেল, একটু মোটা হয়ে গেছে, তার মানে এটা একটা ফন্ট। এই ফন্টের নাম হচ্ছে কি হেডল্যাম্প ডিসপ্লে। এরপরে আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই জায়গায় আমরা যাচ্ছি, এটাকে দিলাম, দেখেন এটা আর একটা ফন্ট, এটার নাম কি এবাডি, এরকম নাম আছে না? এরপরে আবার এটাকে ধরলাম, ধরার পরে আমাদের যেগুলো ইউজ হয় বেশি, যেমন এরিয়াল নামে একটা ফন্ট ইউজ হয়, এখানে দিলাম, দেখেন এটাই আবার এইরকম, বুঝতে পারছেন? এরপরে আবার আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে দিলাম হচ্ছে টাইম নিউ রোমান, এটা আবার দেখেন আর এক রকম। তো দেখেন সবগুলাই ফন্ট, সবগুলাই রিডেবল, সবগুলাই আমরা পড়তে পারতেছি, কিন্তু কোনোটা কি সেম ফন্ট না। এখানে চারটা প্যারাতে চারটা আলাদা কি করা হয়েছে, ফন্ট দেওয়া হয়েছে। আপনাদেরও কাজের ক্ষেত্রে আপনারা এইভাবে দিতে পারবেন। ফন্টগুলো আমরা বুঝি কিভাবে, এর উপরে ক্লিক করলে এর নামটা এখানে দেখতে পান। এটাই হচ্ছে ফন্টের ধরন চেঞ্জ বা ফন্ট ফ্যামিলি চেঞ্জ। ক্লিয়ার সবাই? আবার এই ফন্টগুলার আমরা সাইজ, যেমন এটাকে আমি এইভাবে এইরকমই রেখে আমি বড় করতে পারবো, সেক্ষেত্রে সিলেক্ট করলাম, এই জায়গা থেকে আমি 22 বলে দিচ্ছি, তাইলে এটা কি হয়ে গেল, বড় হয়ে গেল, অর্থাৎ ফন্টের সাইজটা বেড়ে গেছে। এইখানে আমরা 20 করে দিলাম, তাহলে একটু কমে আসে, কি হইল, একটু ফন্টের সাইজটা কমে গেল। বা আরও যদি কমাইতে চান দেন, দেখেন এই যে আরও কমে গেল। আবার দেখেন ফন্টগুলার অ্যালাইনমেন্ট যদি বলি আমরা, অ্যালাইন মানে হচ্ছে অবস্থানটা, এর কি অবস্থান, কোথায় অবস্থান। যেমন অবস্থান সাধারণত কয়টা আছে, চারটা। কয়টা আছে? চারটা। লেফট, রাইট, সেন্টার আর একটা জাস্টিফাই, তাই না? জাস্টিফাই এর অ্যালাইনমেন্ট আছে কয়টা? চারটা। এখন মেইনলি যেটা হয়, লেফট হইলে পরে লেফট সাইডের যে সেন্টেন্সগুলো ওরা ইকুয়াল থাকে। সেন্টার হইলে কি লেফটে ইকুয়াল না, রাইটে ইকুয়াল না, সব সেন্টার। আবার রাইটে হইলে কি রাইট সাইডের সেন্টেন্সগুলো কি হয়, ইকুয়াল। তাহলে লেফট সাইডেরটা দেখতে খারাপ। আর জাস্টিফাইটা হইলে কি হবে, আমাদের সব সাইডের অ্যালাইনমেন্টটাই সমান। যেমন আমরা যদি এটাকে সিলেক্ট করি, পরে এই জায়গায় আমরা দিয়ে দিলাম, তাহলে এখন দেখেন সমান হয়ে গেছে না? এই যে দেখেন সমান হয়ে গেছে, এই সাইডেও সমান, এই সাইডেও সমান।
অর্থাৎ দেখতে পাচ্ছি না, এর আগে কি এরকম ইকুয়াল ছিল? ছিল না। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এইভাবে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা দেখেন টেক্সটটাকে একটু হাইলাইট করে তুলে ধরার জন্য, যেমন এটা মোটা, এরপরে যদি আপনারা এইগুলাকে সিলেক্ট করেন, যেমন এইগুলাকে সিলেক্ট করেন, বোল্ডে যদি ক্লিক করেন তাহলে দেখেন আর একটু মোটা মনে হচ্ছে, এদের ভিতরে একটু মোটা, তাই না? এটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে একে ক্লিক করেন, তাহলে দেখেন এটা একটু মোটা মনে হচ্ছে। আবার এটাকেও সিলেক্ট করেন, এটাকে দেন, দেখেন এটা কি বোল্ড। মানে কখনো কখনো আমরা একটু কোথাও, যেমন আমরা সাধারণত যখন পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার সময় আমরা কিছু কিছু জিনিস একটু মোটা করে লেখার চেষ্টা করছি স্যারকে বোঝানোর জন্য, হয়েছে না এরকম? এরকম কিন্তু হয়েছে। বা নিচে আন্ডারলাইন দিয়ে একটু বোঝাই দিচ্ছি যে এটার পয়েন্ট, এরকম বোঝাইছি না? তো এখানে এরকমভাবে হাইলাইট করার জন্য কিছু বিষয় আছে। বোল্ড করলে একটু মোটা হবে, আবার ইটালিক করলে কি হবে, এক সাইডে ক্রস হয়ে যাবে, তাই না? ক্রস হয়ে যাবে। আবার আন্ডারলাইন করলে কি হবে, নিচে দাগ চলে আসবে, এই যে দাগ চলে আসবে, এইটা। তাহলে এই জায়গাটায় আমরা যে বিষয়গুলো ধরতে পারলাম, ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের কালার যদিও আমরা দিছি, চলেন আবার দিয়ে দেখি কিভাবে দিতে হয়। এই যে আমাদের যে ফন্টগুলো আছে এগুলার কালার যদি আপনি দিতে চান, যতটুক দিবেন ঠিক ততটুক কি করেন, সিলেক্ট করেন, এই জায়গায় ক্লিক করে একটা কালার দিয়ে দেন, দেখেন এই যে কালার হয়ে গেল। আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে এই কালারটা দিয়ে দেন, দেখেন এই যে কালার হয়ে গেল। এইভাবে আপনি একটা ইকেও আপনি কালার দিতে পারবেন, সমস্যা নেই। আপনি একটা ফন্টকেও যদি কালার করতে চান সেটাও করতে পারবেন। এটা হচ্ছে ফন্টের কালারগুলো কি করা, চেঞ্জ করা। ফন্টের কালারের পাশাপাশি আরেকটা কালার আসে হাইলাইট কালার। কি কালার? হাইলাইট। এই যে এইটা দিয়ে আমাদের হাইলাইট কালার দিতে হবে। হাইলাইট কালারটা আসলে কি কালার, যেমন আপনারা তো সবাই এখানে পড়াশোনা করছেন, আমরা যখন একটা বড় পড়া পড়ছি, হইতে পারে একটা গল্প, হইতে পারে একটা উপন্যাস, তো ওইটার মধ্যে যেটা একটা কোশ্চেনের উত্তর, ওইটাকে আমরা একটা ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখার ট্রাই করছি, হয়েছে না এরকমটা? তো এইটাই হচ্ছে এখানে এই হাইলাইট। আর এটার মতোই আরেকটা আছে, ওইটার এটা কিন্তু সেম না, অনেক সময় আপনারা মিলায় ফেলতে পারেন। এটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার। এটা দিলে কি হবে, একটা এরিয়া ধরে, একটা সেকশন ধরে কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। তাহলে হাইলাইট কালার, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক পাইলেন সবাই? আচ্ছা দেখেন, এখন এই যে আমাদের লেখাগুলা এখন আপনি লিখে ফেলছেন, এই প্যারাগ্রাফের সবগুলা লেখা বড় হাতের হইতে হবে, মানে ক্যাপিটাল হইতে হবে। কীভাবে করা যায় সেটা, এই জায়গায় একটা সুন্দর একটা অপশন আছে, কেস সেন্টেন্স কেস চেঞ্জ করা। আপার কেস দিলেই সব কি হয়ে গেছে, বড় হাতে। লোয়ার কেস দিলে সব কি হয়ে গেছে, ছোট হাতে। সেন্টেন্স কেস দিলে কি হয়ে যাবে, সেন্টেন্সের প্রথম এটা বড় হাতের হবে। ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড দিলে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা কি হবে, বড় হাতের হবে। আর টগল দিলে প্রথমটা ছোট, বড়। এটা আমরা এক ক্লিকে কি করতে পারবো, চেঞ্জ করতে হবে। এটাকে বলা হচ্ছে এখানে ফন্ট কেস বা সেন্টেন্স কেস বা ফন্টের কেস চেঞ্জ করা। সবাই বুঝতে পারলাম কিনা একটু বলেন আমাকে, বুঝতে পারছেন? হাইলাইট মানে চেঞ্জ কেস, টেক্সট ইফেক্টটা আমি বলে দেই। টেক্সট ইফেক্টটা আমাদের আসলে কাজ কম হবে। যেমন আপনি এইখানে কি করলেন, এই টেক্সটটাকে সিলেক্ট করলেন, এই যে এটাকে বলা হচ্ছে টেক্সট ইফেক্ট, বুঝছেন?
তো এইখানকার ভিতর থেকে আপনি যেটা দিবেন, যেমন আমি শ্যাডোওয়ালা যদি একটা দেই, এটাকে দিলাম, তাহলে এই লেখাটার দেখেন ওই যে যেটা চয়েস করলাম ওই রকম হয়ে গেছে, দেখছেন না? ওই রকম হয়ে গেছে। এটা হলো টেক্সটের ইফেক্ট। ইউজটা কম হবে, জেনে রাখবেন ভালো, এই আর কি। এই যে দেখেন এটা দিলেন, এরকম হয়ে গেছে। এরপরে আবার কি আছে দেখেন, এখানে সুন্দর দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ কি? আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে যদি ক্লিক করি, তাহলে কি হয়েছে জানেন? এইটার মধ্যে যা যা আছে এই ডিজাইনটু কপি হয়ে গেছে। এখন আমি যেখানে গিয়ে এই এই কার্সারটা আমি যেখানে গিয়ে এইভাবে সিলেক্ট করে টান দিব, ওই জায়গাটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। সাপোজ মানে বিষয়টা হচ্ছে আপনাকে এইরকম সাপোজ অন্য আরেক জায়গায় করতে হবে, এখন অত কিছু না করে এইটাই পেইন্ট মানে কপি করে এই জায়গায় করলেই হয়ে যায়। আবার কি করা আছে, আপনি ভুল করে ফেললেন, এটা না দরকার ছিল না, তাহলে এই জায়গায় যে আরেকটা আছে নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাট। একে ক্লিক করলে শুরুতে যেমন ছিল, ফাইলটা বানানোর সময় যেমন ছিল তেমন হয়ে যায়। বোঝা যাচ্ছে কিনা বলেন তো? তাইলে আমরা এইখানে এই জিনিসগুলাও বুঝতে পারলাম। বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটায় আমরা যাই, এই জায়গাটায় কয়েকটা জিনিস আছে, আমরা একটু বুঝি। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এতটুকু আপাতত থাকলো, বুঝছেন? থাকলো, কালকেও আপনাদের সঙ্গে সকালে ক্লাস আছে, সমস্যা নাই। সকালে ফ্রেশ মাইন্ডে আরও বাকিটা ভালো হবে। আর এইটুকু আমি ভিডিও দিচ্ছি, আপনারা বসে বসে দেখেন আর প্র্যাকটিস করেন। আমি দিয়ে দিচ্ছি।